10 থেকে 46তম বিসিএসে 188টা বিজ্ঞান প্রশ্ন এসেছে। এই 188টা বিজ্ঞান প্রশ্ন ব্যাখ্যা সহ বিশ্লেষণ করার একটু চেষ্টা করব। তো ভিডিওটা একটু লং হতে পারে, একটু সময় নিয়ে পড়লে আপনাদের সুবিধা হবে। তো এখান থেকেই শুরু, ভৌত বিজ্ঞান দেখি। এখানে ফার্স্ট অফ অল বলা আছে যে আইনস্টাইন নোবেল পুরস্কার পান কোন বিষয়ের উপর, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার উপর। তো এখানে জেনে রাখার জন্য আইনস্টাইনের সূত্র জানি, ইকুয়াল এমসি স্কয়ার। আইনস্টাইন 1945 সালে রিলেটিভিটি থেকে সর্বপ্রথম ইএমএস স্কয়ার যে সূত্রটা আলোক তড়িৎ, এই সূত্রটা সে আবিষ্কার করা হয়। তারপর আছে টলেমি কে ছিলেন। টলেমি একজন জ্যোতির্বিদ ছিলেন। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরণ আবিষ্কার। এটা 18তম বিসিএসে এসেছিল। নোবেল সে আলফ্রেড ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরণ আবিষ্কার করার কারণে সে ধনী হয়েছিলেন। তো বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করা হয়। এখানে যন্ত্রগুলোর নাম, উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় ট্যাকোমিটার দিয়ে। উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় ট্যাকোমিটার দিয়ে। উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম হিসেবে ট্যাকোমিটার। এটা হচ্ছে 23 এবং 22 সেম কোশ্চেন। বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দ্বারা। সমুদ্রের দ্রাঘিমা অংশ নির্ণয় করার যন্ত্রের নাম ক্রোনোমিটার। ক্রোনোমিটার দ্বারা সমুদ্রের দ্রাঘিমা নির্ণয় করা হয়। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটার দিয়ে। আর সমুদ্রের ভূমিকম্প পরিমাপ করা হয় সিগমোগ্রাফ। সিগমোগ্রাফ মানে হলো যে এইরকম করে গ্রাফ থাকে, এটাকে গ্রাফ বলা হয় সিগমোগ্রাফ। উদ্ভিদ যে বৃদ্ধি হয় এর যন্ত্র নির্ণয় করা হয় ক্রোস্কোগ্রাফ। ক্রোস্কোগ্রাফের সাহায্যে। তাছাড়া কিছু যন্ত্রের নাম এখানে আছে। ক্রোনোমিটার দিয়ে এখানে সবগুলো দেওয়া আছে। পানির তলার যে সঞ্চালন মাপ করা হয় সেটা গ্রাভোমিটার দ্বারা। আর গাড়ির গতি নির্ণয় করা ওডোমিটার দ্বারা। ট্রাফিক পুলিশেরা ওডোমিটার নিয়ে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকে। এখন নেক্সট লেখা আছে কি সিগমোমিটার। তারপর লেখা আছে অল্টিমিটার। অল্টিমিটার দ্বারা কি পরিমাপ করা, উচ্চতা পরিমাপ করা হয় অল্টিমিটারের সাহায্যে। সেগুলো কিছু যন্ত্রের নাম লেখা আছে, যেমন ভোল্টমিটার, বৈদ্যুতিক ভল্ট মাপা হয়। তারপর উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্রোসমিটার, এটা তো আমরা জানি। তারপর কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় বস্তু হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। কোনো বস্তুতে আধান আছে কি নাই এই আধান পরিমাপ করা হয় তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে। নেক্সট লেখা আছে কি ফোনোগ্রাফ কে আবিষ্কার করেছিলেন। ফোনোগ্রাফ এডিসন আবিষ্কার করেছেন। তাছাড়া কিন্তু এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তো এখন কথা হয়েছে এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন ভোল্টমিটারের সাহায্যে বেগের পরিমাপ নির্ণয় করা হয়। ওডোমিটারের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। সিগমো ম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়। মানে আমরা যেটা প্রেসার মাপি, বিপি চেক করি, এটার নাম হচ্ছে সিগমো ম্যানোমিটার। সিগমো ম্যানোমিটার দ্বারা রক্তচাপ নির্ণয় করা হয়। কার্ডিওগ্রাফের সাহায্যে হৃৎপিণ্ডের গতি নির্ণয় করা হয়। তারপরে আপনাদের এমিটারের সাহায্যে বৈদ্যুতিক প্রবাহ নির্ণয় করা হয়। তা নেক্সট দেওয়া আছে লেজার রশ্মিকে কত সালে আবিষ্কার করা হয়। লেজার রশ্মি নাম হচ্ছে মাইম্যান বিজ্ঞানের নাম, এবং 1960 সালে আবিষ্কার করা হয়। সেই সাথে টেলিফোন আবিষ্কার করেছেন আব্রাহাম বেতার আবিষ্কার করেছে মার্কনি, মানে রেডিও মনে হয়েছে মার্কনি। বৈদ্যুতিক বাল্ব টমাস এডিসন। বিদ্যুৎ আবিষ্কার করেছেন উইলিয়াম গিলবার্ট। উড়োজাহাজ আবিষ্কার করেছেন রাইট ভ্রাতৃদ্বয়, মানে দুই ভাই মিলে উড়োজাহাজ আবিষ্কার করেছেন। সাবমেরিন আবিষ্কার করেছেন রবার্ট ফুলটন। থার্মোমিটার আবিষ্কার করেছেন গ্যালিলিও পারো-থার্মোমিটার। ব্যারোমিটার টরিসেলি। জেনারেটর আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। লেজার রশ্মি মাইম্যান। পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন। তো এখানে ওপেনহেইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেন। অন্ধদের জন্য লিখন রিকি আবিষ্কার করেন। যারা অন্ধ প্রতিবন্ধী তাদের জন্য এই লিখন রিকিটা আবিষ্কার করেন কে,
উত্তর ব্রেইল। ব্রেইল এই সাংকেতিক চিহ্ন আবিষ্কার করেন। ব্রেইল একজন ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল। অন্ধ লোকদের সুবিধার জন্য সে বিশ্বব্যাপী একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, সেটা তার নাম হচ্ছে কি ব্রেইল। MKS পদ্ধতি পরিমাপের একক কি কিলোগ্রাম। আমরা জানি অনেক MKS পদ্ধতি কিলোগ্রাম পাউন্ড সবগুলো হয়, কিন্তু MKS যেখানে CGS হচ্ছে সেন্টিমিটার, APS হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, APS ফুট পাউন্ড সেকেন্ড, MKS মিটার মানে মিটারের M, কেজির K, সেকেন্ডের S, আর CGS মানে কি সিতে সেন্টিমিটার, আর জিতে গ্রাম, এসতে সেকেন্ড। কাজ ও বলের একক। কাজ ও বলের একক। কাজের একক হচ্ছে কি অবশ্যই জুল, আর মিটারের একক হচ্ছে ডাইন, জুল এবং ডাইন। পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকে আলোকে এক সম্মুখ গতিতে পতিত হওয়ার কারণটা কি? এখানে সম্মুখ বলে উপাংশ কার্যকর রাখা হয়। এটা হরিজন্টাল এবং ভার্টিক্যালের প্রশ্ন। তো এখানে তারপর লেখা আছে ফুলানো বেলুন মুখে ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের সাথে এটা মিল রয়েছে? এটা হচ্ছে রকেট ইঞ্জিন। কারণ দেখা হয় যে রকেটের স্পিড যতটুকু, তার পিছন দিয়ে যতটুকু ধোঁয়া জ্বালানি সেই স্পিডে রকেট চলে, রকেটের সাথেই এটা সম্পর্ক পাওয়া গিয়েছে। তারপরে নিচে লেখা আছে নিউটনের 3টা সূত্র। বিভিন্ন ধরনের সূত্র আছে, এগুলো আমরা অনেকেই জেনে নেই। তারপরে লেখা আছে এ রকেট এ ফ্লাইং মুন ডাজ নট নিড উইং বিকজ খ নাম্বার স্পেসিস এয়ারলাইন্স। ওইটাই কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাতের স্থিতিস্থাপক বেশি। কোন বস্তুটি স্থিতিস্থাপক বেশি? লোহার স্থিতিস্থাপক লৌহ, এই সবগুলো থেকে। আর রাবার ইজ নট এবল ফর ইটস মানে হলে ইলেকট্রিসিটি। রাবার ইজ নট ফর ইট ইজ ইলেকট্রিসিটি 28তম বেশি আছে। তারপরে কাজ ক্ষমতা থেকে এসছে। কাজ করার সামর্থ্যকেই কি বলা হয়? শক্তি বলা হয়। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। প্রকৃতিতে বল কতটি? প্রকৃতিতে বল আছে 4টি। 2টি লব্ধি 2টা থাকলে এর পরিমাণ হিসাব করতে জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, P² প্লাস QA²। নদী এক পাশ থেকে টেনে নৌকার মাছ থেকে ছেড়ে দেয়, ওটাই সেম কাহিনী। ওইটাই এই যে যথাযথভাবে হাল ঘুরালে সামনে কিভাবে আনে, এটা হাল ঘুরিয়ে সামনে নিয়ে আসা হয়। মহাকর্ষণ এবং অভিকর্ষণ থেকে এসেছে। পৃথিবী ঘূর্ণানোর ফলে আমরা ছিটকে পড়ি না মাধ্যাকর্ষণ বলের কারণে, মানে জি এর মান যে 9.8 আছে এর কারণে আমরা ছিটকে পড়ি না। নেক্সট আছে অভিকর্ষণ ত্বরণের মানের ক্ষেত্রে, ওখানে দেওয়া আছে। তো সর্বোচ্চ কোথায় অভিকর্ষণ ত্বরণের মান বেশি? এটা আমরা জানি ভূপৃষ্ঠে, মানে কি এই পৃথিবীতে অভিকর্ষণ ত্বরণের মান সবসময় বেশি থাকে। চন্দ্রে কোনো বস্তু পৃথিবীর ওজন এটা হবে 6/1 মানে 1/6। আমাদের ওজন যদি এখানে 6 কেজি হয়, চন্দ্রে যা হবে 1 কেজি। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? এটা অবশ্যই মেরু অঞ্চলে বেশি। বস্তুর ওজন মেরু অঞ্চলে বেশি। সরল দোলক থেকে এসেছে যে স্থানভেদ, এর সূত্র এখানে আছে 3 গুণ কমবে। সূত্র হয়েছে কি T = 2πL/g√। এটাকে সূত্রটা ক্রিয়েট করলেই উত্তর পাওয়া যাবে। তারপর লেখা আছে সমটান সম্পূর্ণ একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক কতটা পরিবর্তন ঘটবে? এখানে অর্ধেক হবে। এই সূত্রটা প্রয়োগ করলেই পাওয়া যাবে। পদার্থের অবস্থা এবং চাপের ক্ষেত্রে এখানে বলা আছে যে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত বর্গ সেন্টিমিটার? উত্তর 10 নিউটন। বায়ু সমুদ্র পৃষ্ঠে আছে 10 নিউটন। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত? এটা আমাদের 76 সেন্টিমিটার, অনেক বইয়ে পড়েছি 76 সেন্টিমিটার। ট্রেডিশনাল ভারতের মাপের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। তারপর লেখা আছে বায়ুমণ্ডলে চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতায় ওঠানো যাবে, সর্বোচ্চ 10 মিটার উচ্চতায় যাবে। প্লাবতা অথবা ডেনসিটি
হ্যাঁ, কোথায় সাঁতার কাটা সহজ? যে পানি ঘন, নদীতে সাঁতার কাটা ঘন, আর যেখানে ঘনত্ব বেশি সেই পানির ক্ষেত্রে সবচেয়ে সহজ। কোন বস্তু পানিতে সম্পূর্ণভাবে ঘোরালে পানি যেখানে দেখা যায় সেটির কারণটা কি? কারণটা হলো যে পানির ঘনত্ব এবং পানির বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব সমান। ডোবালে সেটি রাখা যায়, মানে সমান সমান থাকে সেটি। পানির দেখা আছে কি যে পানির ছোট ফোঁটা পানি যে গুণের সাহায্যে গোলকিত হয় সেটা হচ্ছে পৃষ্ঠটান, সারফেসের কারণে হয়। নিচের কোনটি চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি, মানে কি ভি সমানুপাতিক টি? ক নম্বর। কোনটি নবায়নযোগ্য সম্পদ? বায়ু নবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য জ্বালানির উৎস হলো বায়োগ্যাস। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্র ঢেউ। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? এখানকার মধ্যে সূর্যরশ্মি। নবায়নযোগ্য শক্তির উদাহরণ কোনটি? পারমাণবিক শক্তি। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য। তাহলে এই যে সূর্য, পারমাণবিক শক্তি, সূর্য শক্তি, বায়ু, সমুদ্র ঢেউ, বায়োগ্যাস, এগুলো সম্পূর্ণগুলো কি? এগুলো সৃষ্টিকর্তার তৈরি, এই কারণে এগুলো হচ্ছে নবায়নযোগ্য। এখানে এই যে দেখা আছে নবায়নযোগ্য যেসব শক্তি বারবার ব্যবহার করা যায়, নবায়ন করা যায়। সূর্য শক্তি, যেগুলো শক্তি শেষ নেই সেটি। আর অনবায়নযোগ্য যাদেরকে একবার ব্যবহার করলে আর পুনরায় সেগুলো পাওয়া যায় না, এটাই হচ্ছে কি? অনবায়নযোগ্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাসের মধ্যে কোনো জীবাশ্ম জ্বালানি নেই। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সেটা হল ক্লোরোফ্লোরোকার্বন, CFC গ্যাস। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। সূর্যের শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে পরমাণু ফিউশন থেকে। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন থেকে। ফিউশনের প্রতিক্রিয়ায় একাধিক পরমাণুযুক্ত নতুন করে পারমাণবিক গঠন। পারমাণবিক চুল্লি কোন মৌলের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ফিশন বলা হয়। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। সোডিয়াম ধাতু পারমাণবিকের তাপ হিসেবে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। সবচেয়ে শক্তিশালী সৌর চুল্লি তৈরি করে কোন দেশে? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে পারমাণবিক চুল্লি, মানে এই কারণে বোমা তৈরি হয়। বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকারের মাধ্যমে। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে? ডায়নামা। যন্ত্র থেকে বিদ্যুৎ, জেনারেটর একটা যন্ত্র, সেখান থেকে বিদ্যুৎ রূপান্তর হয়। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। মোবাইলে যে প্রবাহিত সেটা হচ্ছে তড়িৎ শক্তিটাই প্রবাহিত। এরপর আসলো আমাদের তড়িৎ চুম্বক এবং তড়িৎ চুম্বক তত্ত্ব। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ইস্পাতকে চুম্বকে পরিণত করা যায়, কিন্তু পিতল, স্বর্ণ, তামাকে বাড়ানো যায় না। কোনটি চুম্বক পদার্থ? কোবাল্ট। এটা একটা চুম্বক পদার্থ। অ্যান্টিমনি না, এটা আছে কিন্তু অর্ধপরিবাহী পদার্থ। বিসমাথ অর্ধপরিবাহী পদার্থ, পারত্ব নাই। কোনটি চুম্বক পদার্থ? এখানে লেখা আছে এই যে কোবাল্ট। কোনটি চুম্বক পদার্থ নয়? এখানে লেখা আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কোনো চুম্বক ধরে না। চুম্বকের ব্যবহার 65 লেখা আছে যে চুম্বকের ব্যবহার। ক্যাসেট কিভাবে ফিতা শব্দ রক্ষিত থাকে কি হিসাবে? এখানে আছে চুম্বক ক্ষেত্র। ক্যাসেটের মধ্যে যে ফিতা থাকে সেগুলো চুম্বকের মতো কাজ করে। রেডারে যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তার নাম কি? সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। পৃথিবী একটি বিরাট চুম্বক। এখান থেকে প্রশ্ন হয়েছে দ্য সাউথ পোল ইজ লোকাল ইন, মানে দক্ষিণ মেরুতে অবস্থিত। ফর্নাম্বর কি? অ্যান্টার্কটিক। বাতাস একটি প্যারাচুম্বক পদার্থ। ডায়াচুম্বক এবং প্যারাচুম্বক পদার্থ। বাতাস একটি প্যারাচুম্বক পদার্থ। নেক্সট আছে পানির অণু একটি কি? ডায়াচুম্বক পদার্থ। পানির অণুটা একটি ডায়াচুম্বক পদার্থ। টেপ রেকর্ড এবং কম্পিউটারে স্মৃতি ফিতা কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়? স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়।
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফির মাধ্যমে। আধুনিক মুদ্রণ ব্যবহারে ধাতু নির্মিত অক্ষরে প্রয়োজনীয় ফুরাইবার বড় কারণটা হলো ফটো সিগনোগ্রাফি। এটা হচ্ছে ফটোলিথোগ্রাফি হয় কোথায়? সেখানে আধুনিক যে যন্ত্র ফটোকপি স্টার্ট করা হয় সেই মেশিনগুলোতে। আল্ট্রাসোনোগ্রাফি একটি কি? এটা হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য শব্দের দ্বারা ইমাজিত করা হয়। শব্দের সাহায্যেই ছবি তৈরি করা হয়। কোন শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে মানুষের, সেটা বলছে যে এখানে 0.1 সেকেন্ড। শব্দের বেগ কোন মাধ্যমে শব্দের গতি সর্বোচ্চ কম? সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে বা বায়বীয় পদার্থের মধ্যে সবচেয়ে শব্দের গতি কম। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? সেটা হচ্ছে লোহার মাধ্যমে সবচেয়ে বেশি, পানির মাধ্যমে নয়, কিন্তু লোহার মাধ্যমে। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ কঠিন, তরল, বায়বীয়। তাহলে সবচেয়ে কঠিনের থেকে শব্দের গতি বেশি, তারপরে পানি, তারপরে হলো বায়বীয়। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য। শুদ্ধ মাধ্যমে শব্দের বেগ শূন্য। তারপর ডপলার এবং ক্রিয়ার প্রভাবের প্রশ্ন আসছে। রেলওয়ে স্টেশনের আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই ব্যক্তি বাঁশির কম্পাঙ্ক কত আসল গতির সাথে সম্পর্কযুক্ত কমে যাবে? সেটা এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো চাঁদ কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন? কারণ চাঁদের মধ্যে কোনো বাতাস নেই, মানে বায়ুমণ্ডল নেই। নিঃশ্বাস শব্দের বিপরীত মাত্রা কত? 10 ডেসিবেল। এই 10 ডেসিবেল যদি নিঃশ্বাসের শব্দের তীব্রতা থাকে, 10 ডেসিবেল হলে আমি শুনতে পারি, না হলে কিন্তু শুনতে পারতাম না। লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণটা হলো শূন্য শব্দের শোষণ ক্ষমতা কম, এখানে রিফ্লেকশন হয়। শূন্য জায়গা শব্দ করলে রিফ্লেক্স হয় এবং কেউ শুষে নেয় না, যাহা বলি তাই শোনা যায়। যে শব্দের সীমার উপর মানুষের বধির হতে পারে তা হচ্ছে, কেউ যদি 105 ডিবির উপর শব্দ করে তাহলে মানুষ কি হতে পারে? বধির হয়ে যাবে, কানে শুনবে না তখন আর। সেক্ষেত্রে মানুষের স্মৃতি মধুরের জন্য হলো 10 ডেসিবেলটাই হচ্ছে ডিবি ভালো। তো এখানে কি লিখছে? বাদুর অন্ধকারে চলাফেরা করে কি? সেটা হয়েছে কি? সৃষ্ট শব্দের কম্পনী, মানে বায়ুতে যে বাদুর উড়ানো হয়, এখানে শব্দ প্রতিধ্বনি হয়, সেখান থেকেই তারা অন্ধকারে চলাফেরা করে। তারপর এখানে সূত্র, এটা কোনো ব্যাটার না। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? এটা আমরা জানি প্রতিধ্বনির সাহায্যে শব্দের গভীরতা নির্ণয় করা যায়। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউড স্পিকারের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয়। শব্দের গভীরতা নির্ণয় যন্ত্র শব্দ যে পরিমাপ করা হয় ওডোমিটারের সাহায্যে। তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, এটা তো জানি অডিও ফোন থেকেই। তারপরে আছে তাপ ও তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন। 1 গ্রাম তাপমাত্রা এত থেকে এত ডিগ্রি সেলসিয়াস কত তাপের প্রয়োজন? এখানে সূত্র আছে, সূত্র দিয়ে বললেই আশা করা যায় হয়ে যাবে, যেহেতু 0 থেকে এত ডিগ্রি সেলসিয়াস। তো এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এরা করে দিয়েছে প্রয়োজনীয় তাপ 1 × 10 ক্যালোরি, অর্থাৎ প্রদত্ত অপশনের মধ্যে না। 1 ক্যালোরি সমান 4.20 জুল। তো সেখানে 20 জুল হলে এখানে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াসের কম বেশি। এখানে যে ক্যালোরিতে রূপান্তর করা হয় 1, তাহলে 4.20 ক্যালোরি হওয়ার কথা এখানে। তো 1 ক্যালোরি 20 জুল। ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নির্দেশক করে সমান নির্দেশ করে। এই যে ফারেনহাইট এফ এবং সেলসিয়াস স্কেল সি, এই দুইটা তাপমাত্রা সমান নির্দেশ করে -40 ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে এই স্কেল দুটি সমান মাপ দিয়ে দেবে। পরম শূন্য তাপমাত্রা কোনটি? এখানে ক্যালভিন। শূন্য হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, ক্যালভিন। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? সেটা বায়বীয় পদার্থ। তাপ প্রয়োগ করলে সবচেয়ে বাতাস বেশি দৌড়াদৌড়ি হয়। স্বাভাবিক আদর্শ পরিমাপে পানির ঘনত্ব কত ডিগ্রি হবে? সেটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আদর্শ পানি ঘনত্ব তাপমাত্রা আদর্শ মাপ। কত তাপমাত্রা পানির সবচেয়ে ঘনত্ব বেশি? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই সেম প্রশ্ন।
প্রেসার কুকারে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয়, কারণ হলো উচ্চ চাপে তরল স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। উচ্চ চাপে তরল স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকার পানি স্ফুটনাঙ্ক ঘনমাত্রা সবচেয়ে বেশি হয়। উচ্চ পর্যায়ে চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণটা হলো যে বায়ুর চাপ কম হলে মানুষের নাক দিয়ে রক্ত পড়ে যায়। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে, কারণ ওখানে বায়ুর চাপ কম থাকার কারণেই বেশি সময় লাগে। বাতাসে আর্দ্রতার পরিমাপ যন্ত্র কি? এখানে হলো হাইগ্রোমিটার আর্দ্রতা নির্ণয় করা হয়। আবহাওয়া 90% এর আর্দ্রতা মানে হলো যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থান 90%। মানে ঘর্মাক্ত দেহ মানে ঘাম, পাখার বাতাস আরামদায়ক কেন? শরীর ঘামলে আমাদের পাখার বাতাস আরামদায়ক কেন? সেটা হচ্ছে বাষ্পীয় শীতলকরণ, মানে বাষ্পীয় শীতলকরণের কারণে আরামদায়ক। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? এখানে মাটির পাত্র পানি বাষ্পীকরণের কাজে সাহায্য করে। বাষ্পীয় ভবন হওয়ার কারণে মাটির পাত্র ঠান্ডা থাকে। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর কারণটা হলো যে এটি দ্রুত তাপ সঞ্চালন এবং খাদ্যদ্রব্য সিদ্ধ করে, এই কারণেই হয়ে থাকে। আকাশ মেঘলা থাকলে গরম লাগার কারণটা হলো যে এখানে মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরের দিকে বাধা দেয়, এই কারণেই। এই মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে বাধা দেওয়ার কারণে মেঘলা থাকলে গরম বেশি লাগে, মেঘলা থাকলেও লাগে। তো গ্রিন হাউস গ্যাসে গাছ লাগানো হয় কেন? অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য গ্রিন হাউস গ্যাস লাগানো হয়। কোন রঙের বস্তু তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। এটা আমরা জানি। আর তাড়াতাড়ি ঠান্ডা হয় সেটা হচ্ছে কালো। কালো জিনিস সবসময় তাপ শোষণ করে, এটাই। তাপ ইঞ্জিনের কাজ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। কোন ইঞ্জিন কার্বুরেটর থাকে? এটা পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে। যারা পেট্রোল গাড়ি চালায়, বিভিন্ন ধরনের মডেল যান, সেগুলো কার্বুরেটর থাকে। ফ্রিজারে কম্প্রেশনের কাজ কি? ফ্রেয়নকে ঘনীভূত করা হয়। ফ্রিজের মধ্যে যে কম্প্রেশন থাকে সেটাকে ফ্রেয়নকে ঘনীভূত করা হয়। বর্তমানে পরিবেশ বান্ধব একটি গ্যাস রিফ্রিজারে কম্প্রেশন করা হয়, সেটা হচ্ছে টেট্রাফ্লুরোইথেন। এই টেট্রাফ্লুরোইথেনের সাহায্যে ফ্রিজের মধ্যে থাকে, যার কারণে ফরমালিন একটা, এই কারণেই ফ্রিজের জিনিস খালি মানুষ রোগে ভোগে। এটা 38তম বিসিএসে এসেছে। বৈদ্যুতিক বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানী সবচেয়ে বেশি? টমাস এডিসন, কারণ সে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। ফটো ইলেকট্রিক কোষের আলো পড়লে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। মানে সব আলো থেকেই তো বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটাই বলছে যে ফটো ইলেকট্রিকের ক্ষেত্রে কোনো বস্তু আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়, আধান পরিমাপ করা হয় ভোল্টমিটারের সাহায্যে, কারণ এমিটারের মাধ্যমে ভোল্ট পরিমাপ করা হয়, তড়িৎ যন্ত্র তো না, তা সেক্ষেত্রে ভোল্টমিটারেই। বাসা বাড়িতে সরবরাহগত বিদ্যুৎ ফ্রিকোয়েন্সি কত? সেটা হলো আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে যেগুলো থাকে সেই বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ। বাংলাদেশের তড়িৎ কম্পাঙ্কের প্রতি সেকেন্ডে 50 সাইকেলের তাৎপর্য হলো প্রতি সেকেন্ডে বিদ্যুৎ 50 বার দিক বদলায়। 50 সাইকেল শব্দ হতো প্রতি সেকেন্ডে 50 বার দিক বদলায়। বিদ্যুৎ পরিবাহী তারে পাখি বয়সে সাধারণত বিদ্যুৎ স্পষ্ট হয় না, কারণ মাটির সঙ্গে সংযোগ দেওয়া হয় না, এই কারণে স্পষ্ট হয় না। রোধের একক হলো ওহম, আমরা জানি, আর দ্বারা প্রকাশ করা হয়। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত থাকে? অসীম থাকে, যার সীমা নাই। আদর্শ ভোল্টেজের অসীম অভ্যন্তরীণ রোধ কত? এটা 0। আদর্শ ভোল্টেজের উৎস অভ্যন্তরীণ রোধ 0 আর আদর্শ ভোল্টেজের অভ্যন্তরীণ রোধ অসীম। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বিদ্যুতের খরচ কি হয়? এটা একই হয়, এটা আমরা জানি। তড়িৎ পরিবাহিতা একটি বিদ্যুৎ কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার। কোনটি অর্ধপরিবাহী? সেমিকন্ডাক্টর নয়, সেটা হচ্ছে লোহা, সেমিকন্ডাক্টর না। সিলিকন ও অর্ধপরিবাহী, জার্মেনিয়াম ও অর্ধপরিবাহী, অ্যালুমিনিয়াম ও অর্ধপরিবাহী। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী থেকে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি।
ব্যান্ড তত্ত্ব এবং তড়িৎ সুপরিবাহী ভ্যালেন্স ব্যান্ড এবং কনসোলেন্ট ব্যান্ডের মধ্যে ওভারল্যাপ থাকায় বৈদ্যুতিক মিটারকে 1 ইউনিট বিদ্যুৎ খরচ করতে বোঝায় 1 কিলোওয়াট। বিদ্যুৎ বিলের হিসাব করা হয়, সেটা করা হয় কিভাবে? কিলোওয়াট বা ইউনিট। 1 বৈদ্যুতিক ইউনিট সমান, সেটা হচ্ছে 1 কিলোওয়াট বা ঘন্টার সমান। 100 ওয়াট বাল্ব একটি ফিলামেন্ট 1 ঘন্টা চালালে কত? সেটা হবে এত কিলো জুল। আমরা জানি এত বাল্বকে 24 ঘন্টা দ্বারা গুণন করতে হয়, করলে কিন্তু এটা পাওয়া যায়। বৈদ্যুতিক বাল্বে 60 ওয়াট এত ওয়াট লেখা থাকে। এর রোধের ওহম কত? এর সূত্রটা হচ্ছে R = V²/P। এখানে গ্রহণ করলে 806 ওহম। মোবাইল টেলিফোনের লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয়। আবাসিক বাড়িতে বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত রোধ এর উদ্দেশ্যে। অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের কারণেই এই সার্কিট ব্যবহার করা হয়। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ করা হয়, কারণ এতে বিদ্যুৎ অপচয় কম হয়। বৈদ্যুতিক মোটর একটি যন্ত্র কৌশল যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। সৌরকোষ বিদ্যুৎ রাইতে ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে কি থাকে? স্টোরেজ ব্যাটারি থাকা হয়। সৌরকোষ রাইতে ব্যবহার করা যায়, তার সাথে কিন্তু স্টোরেজ ব্যাটারি থাকবে। ব্যাটারি থাকলে বিদ্যুৎ সরবরাহ হবে, তখন আমাদের ব্যবহার করা যাবে। যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভব নিম্ন বিভবে রূপান্তর করা হয় তার নাম হচ্ছে ট্রান্সফরমার। পারস্পরিক আবেশ ব্যবহার করা হয় কোনটিতে? ট্রান্সফরমারের ক্ষেত্রে পারস্পরিক আবেশ আমরা জানি অনেক ধরনের আবেশ পড়ছিলাম, তার 4টা বাহু থাকে, সেটাই বলছে। বিদ্যুতের উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ পাওয়া যায়, সেটা হচ্ছে স্টেপ ডাউন এবং আপ ডাউনের মাধ্যমে। সাধারণত ড্রাই সেল ইলেকট্রিক হিসেবে ব্যবহার করা হয় কার্বন দণ্ড এবং দস্তার কৌটা। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যাল থাকে। আকাশে বিদ্যুৎ চমকায়, সেই কারণে মেঘের অসংখ্য পানি এবং বরফ কণার মধ্যে চার্জিত সঞ্চিত হওয়ার কারণেই মেঘের অসংখ্য পানি এবং বরফ কণা থাকার কারণে আকাশে বিদ্যুৎ চমকায়। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? তো এখানে গাড়ির মধ্যেই বসে থাকতেই হবে, এটাই ব্যবহার করতে হবে। বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রিতে কোন ধাতু ব্যবহার করা হয়? এখানে নাইক্রোমের তার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে কারেন্টের যে বাল্ব থাকে, যে তার ওখানে পেঁচানো থাকে, সেটা নাইক্রোমের তার। ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট দ্বারা তৈরি, সেটা ওই ট্যাংস্টান। নাইক্রোমের তাই হিটারের মাধ্যমে থাকে, আর বাল্বের মধ্যে ট্যাংস্টান থাকে। সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস থাকা হয়? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব। আলো দ্বারা দূরত্ব পরিমাপ করা হয়। সূর্য থেকে পৃথিবী আলো আসতে কতক্ষণ সময় লাগবে? সেটা হচ্ছে 8.32 মিনিট। 8 মিনিট, অনেকে 6 মিনিট না, 8.32 মিনিট লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ হচ্ছে একটি গামা রশ্মি। কোন তরঙ্গ দৈর্ঘ্যটি বেশি? সেটা হচ্ছে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এটা তো বললাম। কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য মানব চোখে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকলে মানব চোখে আমরা দেখতে পারি। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলো? বেগুনিতে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কোন রং দূর থেকে দেখা যায়? সেটা হচ্ছে লাল রং দূর থেকে দেখা যায়। লাল রঙে দূর থেকে দেখা যায়। কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে ধরা হয় না? হলুদকে প্রাথমিক রং হিসেবে ধরা হয় না। নিচের কোনটি সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? টিভি রিমোটকে ইনফ্রারেড ডিভাইস। আর টিভি রিমোট থেকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? সেটা হচ্ছে ইনফ্রারেড রেঞ্জ। জীব জগতের সাহায্যে সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? সেটা হচ্ছে গামা রশ্মি। মানবদের ক্ষতিকর এই গামা রশ্মি আমাদের ক্যান্সার কোষের থেরাপিতে ব্যবহার করা হয়। রেডারে যে যন্ত্র চুম্বক ব্যবহার করা হয় তার নাম কি? সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহার করা হয়, সেখানে টেলিভিশনে মাইক্রোওয়েভ তো এখানে নাই, ওখানে টেলিভিশনে মাইক্রোওয়েভই হবে, এখানে নাই।
সেই সাথে আকাশে নীল দেখায় কেন? আকাশে নীল দেখায় বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো থাকে প্রিজমের আকার ধারণ করে। আকাশে রংধনু সৃষ্টির কারণ হলো বৃষ্টির কণার কারণে আকাশে রংধনু সৃষ্টি করে থাকে। মৌলিক বর্ণ কোনটি? সেটা হচ্ছে লাল, নীল, সবুজ, তিনটে রং আপনাদের মৌলিক। কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে ধরা হয় না? সেটা হলুদকে তো প্রাথমিক, কারণ সবুজ, নীল, লাল হচ্ছে মৌলিক, আর এটা কি প্রাথমিক হিসেবে ধরা হয় না, এক্ষেত্রে ব্যবহার করা হয়। টেলিভিশনে ছবি যখন উৎপাদন করা হয় তখন কয়টি রং ব্যবহার করা হয়? 3টি রং ব্যবহার করা হয়। লাল, নীল মানে মৌলিক রংগুলো, সেটাই লাল, নীল, সবুজ। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর রশ্মি বের হয়, সেটা হচ্ছে মৃদু রঞ্জন রশ্মি। লাল আলোতে কি রং কেমন দেখায়? কালো রং। নীল রং বস্তু দেখায়, লাল আলোতে কালো রং। পানির নৌকা বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণটা হলো প্রতিসরণের কারণেই পানির নৌকা বাঁকা দেখা যায় পানির ভেতরে। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। তো হীরক উজ্জ্বল দেখার কারণ হলো অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য অপটিক্যাল ফাইবার আলো কোনটি ঘটে? সেটা হবে অভ্যন্তরীণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার একটি কি নমনীয় সরু কাচতন্ত্র। যে মর্ষণ তলার নিয়মিত প্রতিফলন ঘটে তা হলো দর্শন। সিসমোগ্রাফ প্রজেক্টের কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স এই ধরনের দেখতে, আর উত্তল লেন্স কিন্তু এই ধরনের দেখতে, বোঝা যায় প্রজেক্টরের ক্ষেত্রে। একটি স্পষ্ট দূরত্ব ন্যূনতম দূরত্ব হয়েছে 25 সেন্টিমিটার আমাদের মানবদেহের চোখের। এসিকে ডিসিতে রূপান্তর করা হয় রেকটিফায়ারের মাধ্যমে। একটি অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর নয়, এটা লোহার না। ডায়োড সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রেকটিফায়ার হিসাবে, ডায়োড ব্যবহার করা হয়। বিদ্যুতের উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে। পারস্পরিক আবেশ কোনটিতে? সেটা ট্রান্সফরমার। রিমোট সেন্সরিং দূর করতে আবশ্যক। তো এখানে র্যাডারের ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালসে দেখা যায় এবং তা ফুটে ওঠে এর কিসের ভিত্তিতে? এটা হচ্ছে সিলিকন চিপসের ভিত্তিতে। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর হচ্ছে আমাদের জানি রঞ্জন। এই রঙিন রশ্মি বা রঞ্জন রশ্মি গোয়েন্দা বিভাগে নিম্নলিখিত কোন রশ্মি ব্যবহার করা হয়? এক্স-রে, লেজার রশ্মি কই আবিষ্কার করা হয়? সেটা মাইম্যান 1960 সালে আবিষ্কার করেন। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি একটি ছোট তরঙ্গ দৈর্ঘ্য শব্দের দ্বারা ইমেজিং। ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কোনটা? সেটা হচ্ছে আইসোটোপ ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লোহা তেজস্ক্রিয় পদার্থ নয়। এই প্রশ্নটা বারবার এসে। রেডিও আইসোটোপ ব্যবহার করা হয় রেডিও আইসোটোপ গলগণ্ড রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সিও বা টেকনিয়াম 99TC ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসায় যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গামা রশ্মি। আর স্টিফেন হকিং হচ্ছেন একজন পদার্থবিদ। বিগ ব্যাং তত্ত্ব প্রবক্তা হচ্ছেন জি ল্যামেটার। বিগ ব্যাং এর উপস্থাপন করেছেন স্টিফেন হকিং। এই বিগ ব্যাং সম্পর্কে পদার্থবিজ্ঞান অনেক আমরা পড়েছিলাম। ফোটন শক্তি ই এর সমীকরণটা হচ্ছে ইকুয়াল h/c ভাগ ল্যামডা, মানে ইকুয়াল h/c ভাগ ল্যামডা আইনস্টাইনের। তো ওই যে 184টা ওখানে 184 বা 188টা প্রশ্ন এখানে, এই প্রশ্নগুলো ঘুরে ঘুরে পরীক্ষায় এসেছিল। যারা এতক্ষণ ধরে আপনি ভিডিও দেখার জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। এবং নেক্সট আমি আবার নতুন আইটেম নিয়ে আসবো।